সুপ্রভাত বন্ধুরা। আজ 17 ফেব্রুয়ারি মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে সমঝোতায় যেতে প্রস্তুত বলে জানালো ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকাত রাভানজি এক সাক্ষাৎকারে এই কথা বলেন। রবিবার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের আন্তরিকতা দেখা গেলে চুক্তির পথে অগ্রগতি সম্ভব। 6 ফেব্রুয়ারি ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হয়। সুইজারল্যান্ড জানিয়েছে, আগামী সপ্তাহে জেনেভায় নতুন কিছু শর্ত নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা আর বিদ্যমান নেই, এই বলে সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। শুক্রবার বার্ষিক মিউনিক নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে মের্জ বলেন, বড় শক্তিগুলোর প্রাধান্য বিস্তারের এই সময়ে আমাদের স্বাধীনতা এখন আর নিশ্চিত নয়। তিনি আরও বলেন, ইউরোপীয়দের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। ফ্রেডরিক মের্জ এও স্বীকার করেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর বিভাজন সৃষ্টি হয়েছে। সম্মেলনটি এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্কটিক অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ডেনমার্কের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছেন। এছাড়া তিনি ইউরোপীয় দেশগুলোর আমদানির ওপর শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে করোনা মহামারীর সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বরাদ্দ করা ত্রাণ তহবিল থেকে হাজার হাজার ডলার আত্মসাৎ করার ঘটনায় 9 আসামি দোষ স্বীকার করেছেন। আসামিদের মধ্যে 8 জন বাংলাদেশি বংশোদ্ভূত, 1 জন পাকিস্তানি বংশোদ্ভূত। আসামিরা 2025 সালের মে থেকে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে কুইন্স সুপ্রিম কোর্টে দোষ স্বীকার করেছেন। দোষ স্বীকারের পর আদালত ক্ষতিপূরণ হিসেবে আসামিদের $10,91,720 জরিমানা করেছে। ইতিমধ্যেই $7,60,000 ফেরত দিয়েছেন আসামিরা। প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে ইসরায়েলের চাপিয়ে দেওয়া সমস্ত প্রতিবন্ধকতা অপসারণের আহ্বান জানিয়েছেন। শনিবার ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে দেওয়া এক বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। তিনি সরাসরি বক্তৃতা দেননি, তার পক্ষে প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা আব্বাসের লিখিত বক্তব্য পাঠ করে শোনান। লিখিত ওই বক্তব্যে আব্বাস বলেছেন, চুক্তির দ্বিতীয় ধাপের বিভিন্ন ধারা বাস্তবায়নে ইসরায়েলি দখলদারদের তৈরি করা সব বাধা দূর করার প্রয়োজনীয়তার ওপর আমরা জোর দিচ্ছি। তিনি আরও বলেন, গাজার দৈনন্দিন শাসন কাজ তদারকির জন্য গঠিত টেকনোক্র্যাট কমিটির কাজেও ইসরায়েলের পক্ষ থেকে বাধা রয়েছে। সুদানের গৃহযুদ্ধে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস দারফুর অঞ্চলে হামলা চালানোর সময় 3 দিনে অন্তত 6,000 মানুষ নিহত হন বলে জানালো রাষ্ট্রপুঞ্জ। ব্যাপক যুদ্ধ অপরাধও ঘটেছে বলেও দাবি। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, আরএসএফ ও তাদের মিত্রবাহিনীর এই হামলা বেপরোয়াভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। আসছি দেশের খবরে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার গুলি চালানোর ভাইরাল ভিডিও বিতর্কে দায়ের হওয়া আবেদনে সরাসরি হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জানায়, এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবিতে দায়ের হওয়া আবেদনগুলি আগে গৌহাটি হাইকোর্টে জানানো উচিত। পাশাপাশি প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ বিষয়টি দ্রুত শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছেন। 10 ফেব্রুয়ারি বাম নেতাদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করতে রাজি হয়েছিল সুপ্রিম কোর্ট। সেই প্রেক্ষিতে আদালতের মন্তব্য ছিল, অনেক সময় প্রকৃত নির্বাচনের আগেই রাজনৈতিক লড়াই শুরু হয়ে যায়। আইনজীবী নিজাম পাশা, যিনি সিপিআই এবং সিপিআইএম এর পক্ষে সওয়াল করেন, তার বক্তব্যও আদালতে নথিভুক্ত করেছে এবং আবেদন তালিকাভুক্ত করার কথা জানিয়েছেন।
রাতের অন্ধকারে ফের ভারতীয় জলসীমায় ঢুকেছিল বাংলাদেশি মৎস্যজীবীরা। নজরে এড়ায়নি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর। অনুপ্রবেশকারীদের ট্রলারকে তাড়া করে ঘিরে ফেলা হয়, পাকড়াও করা হলো অনুপ্রবেশকারীদের। ফের ভারতীয় জলসীমায় ট্রলার সহ আটক 28 জন বাংলাদেশি মৎস্যজীবী। রবিবার রাতে দক্ষিণ 24 পরগনার বঙ্গোপসাগরে ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটেছে। সোমবার আটক হওয়া মৎস্যজীবীদের উপকূলরক্ষী বাহিনী ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেন। সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ড দেখল রাজস্থানের ভিওয়ারি শহর। জানা গিয়েছে সেখানে একটি রাসায়নিক কারখানায় ওই দুর্ঘটনায় অন্তত 7 শ্রমিক জীবন্ত পুড়ে মারা গিয়েছেন। এখনও অন্তত 10 জনের সেখানে আটকে থাকার আশঙ্কা রয়েছে। সর্বভারতীয় এক সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, খুশখেরা করলি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিয়মিত টহলদারির সময় পুলিশ ঘটনাটি জানতে পারে। খবর পাওয়া মাত্রই শুরু হয় উদ্ধার অভিযান। ঘটনার সময় ওই কারখানায় 20 থেকে 25 জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বাজেট অধিবেশনের দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিনে লোকসভার স্পিকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে, কিন্তু তার বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্পিকার কি নিজেই সিদ্ধান্ত নেবেন, তাই নিয়ে উঠল প্রশ্ন। বিরোধীদের মতে লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে স্পিকারের নিজের সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। ঠিক নয় এই প্রস্তাব নিয়ে আলোচনার সময় স্পিকারের সভাপতিত্ব করাও। অতীতে 3 বার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী সরকারের জমানায় গত 7 বছরে লোকসভায় কোনো ডেপুটি স্পিকারই নিয়োগ করা হয়নি। সাধারণত বিরোধীদের মধ্যে থেকেই ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে থাকেন। গত 3 বছরে জম্মু কাশ্মীরের 8,000-এরও বেশি বেনামি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা সংস্থাগুলি। তদন্তকারীদের দাবি, সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যোগ থাকতে পারে ওই অ্যাকাউন্টগুলির। এছাড়াও নানা ধরনের দেশবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করা হচ্ছিল সেগুলি বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই সেগুলি ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এখন রাজ্যের খবর। এসআইআর প্রক্রিয়া চলাকালীন নদিয়া জেলার এক বিএলওকে মারধর করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গোটা ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই বিএলও। রবিবার কালীগঞ্জ এলাকার একটি গ্রামে এসআইআর প্রক্রিয়ার অন্তর্গত লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ ভোটারের তথ্য যাচাই করতে যাওয়ায় বিএলও আলী সাহেবকে আক্রমণ করা হয়। সাহেব যখন ওই এলাকার বাসিন্দা আলিফা বিবি সহ তার স্বামী আতুল্লাহ শেখকে তাদের পরিবারের তরফ থেকে দেওয়া প্রয়োজনীয় নথি সংশোধনের জন্য স্পেশাল হিয়ারিংয়ে ডাকা হয়েছে বলে জানান, তখনই তার ওপর আক্রমণ করা হয়। কলকাতা কর্পোরেশনের বাজেটের ওপর আলোচনা চলছে। সোমবার বেলা 12টা থেকে শুরু হয়েছে আলোচনা। এদিন প্রথমেই আলোচনা করেন ডেপুটি মেয়র তৃণমূলের অতীন ঘোষ। তাঁর আলোচনাতে উঠে এসেছে কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগে দিল্লি থেকে এগিয়ে রয়েছে, কিন্তু আলোচনায় নেই স্বাস্থ্য বিভাগ গত অর্থবর্ষে বরাদ্দ হওয়া টাকার 1/3 খরচ করতে না পারার কোনো কথা। আলোচনায় নেই বাজেট বরাদ্দ খরচ না হওয়ার কোনো কথা। মেয়র পরিষদের সদস্য থেকে কাউন্সিলররা প্রত্যেকেই বাজেট বরাদ্দ কত বেড়েছে সেই আলোচনাতেই ব্যস্ত। নেই শূন্য পদে নিয়োগের কোনো কথা। তবে সিপিআইএম কাউন্সিলর নন্দিতা রায় বাজেট বরাদ্দ খরচ না করার বিষয়টি তুলে ধরেছেন। রাজ্যের এসআইআর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, তবে 7 জন এইআরওর সাসপেনশন ইস্যু ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উত্তাপ বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যের সিইও দপ্তর স্পষ্ট বার্তা দিয়েছে, সব কাজই নিয়ম মেনেই হচ্ছে এবং ভবিষ্যতেও নিয়ম মেনেই হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা সিইও মনোজ আগরওয়াল বলেন, লাগাম ছাড়া ক্ষমতা কাউকেই দেওয়া হয়নি। এইআরওদের সাসপেন্ড করা হয়েছে আইন মেনেই। 2000 সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এটা করা হয়েছে। এতে সব রাজ্য ও নির্বাচন কমিশন চুক্তিবদ্ধ। যা হয়েছে আইন মেনেই হয়েছে। তিনি জানান, ওই 7 জন এইআরও তারা এসআইআর গাইডলাইন লঙ্ঘন করেছেন। এছাড়া স্পষ্ট করা হয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেই একমাত্র রাজ্য সরকার এই 7 জনের সাসপেনশন প্রত্যাহার করতে পারে, অন্য কোনো পদ্ধতি নেই। সিইও আরও বলেন, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে সরাসরি নির্বাচন কমিশন সাসপেনশনের নির্দেশ দিয়েছে।
প্রয়াত গণশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক নারায়ণ দত্ত সোমবার সকাল 10:30টায় বিদ্যাসাগর হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন। গণশক্তি পত্রিকার শুরু থেকে তিনি যুক্ত ছিলেন। স্বাধীনতা পত্রিকার সাথেও তিনি যুক্ত ছিলেন দীর্ঘদিন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য। অত্যন্ত সাধারণ পরিবার থেকে কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হয়েছিলেন নারায়ণ দত্ত। অভাবের মধ্যেও পার্টির আদর্শ সংগ্রামের পথ ধরেই নিজের জীবন পরিচালিত করেছেন। সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার ফলে বাংলাদেশের বিভিন্ন প্রগতিশীল শক্তির সাথে তার বিশেষ যোগাযোগ ছিল। সে দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন। আন্তর্জাতিক সম্পর্ক, এশিয়া, বিশেষ করে পূর্ব এবং দক্ষিণ এশিয়ার ঘটনাক্রম সম্পর্কে গভীর পর্যবেক্ষণ ছিল তাঁর। শেষে খেলার খবর। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডকে 3-0 গোলে হারিয়ে আইএসএল শুরু করলো ইস্টবেঙ্গল। লাল হলুদ জার্সিতে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নায়ক স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড ইউসেপ এজেজ্জারি। অস্কার ব্রুজোর দলের হয়ে তৃতীয় গোলটি করেন মিগুয়েল ফেরেরা। নিঃশঙ্কার দুরন্ত সেঞ্চুরিতে শ্রীলঙ্কায় ফিরল স্বর্ণযুগ। সুপার 8-এর আশা আরও ক্ষীণ অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কা জয়ী হলো 8 উইকেটে। অস্ট্রেলিয়া 10 উইকেটে 181 রান এবং শ্রীলঙ্কা 2 উইকেটে 184 রান করে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।